নারায়ণগঞ্জ সিটি নির্বাচনকে ঘিরে আবারও স্থানীয় আওয়ামী লীগের বিরোধ। এই দ্বন্দ্বের সুবিধা কাজে লাগাতে চায় বিএনপি। 2 সপ্তাহের মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ঘোষণা এলেও বাস্তবায়ন নিয়ে সংশয় বিশেষজ্ঞদের। চাহিদাপত্র পেলেই পাঠাতে প্রস্তুত সরকার, জানালেন মন্ত্রী। সাঁওতালদের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থার বিষয়ে জানাতে প্রশাসনের প্রতি হাইকোর্টের নির্দেশ। ধান কাটতে বাধা নেই, আদিবাসীদের সন্তোষ। কাল থেকে শুরু হচ্ছে সামুদ্রিক মাছ জরিপ। ভিডিও কনফারেন্সে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং রাজধানীর কাঁচাবাজারে শীতকালীন সবজি ও দেশি মাছের সরবরাহ বাড়লেও কমছে না দাম। মৌসুম পুরোপুরি শুরু না হওয়ার অজুহাত বিক্রেতাদের, এ দাবি অযৌক্তিক বলছেন ক্রেতারা। সময় সংবাদের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনকে ঘিরে আবারও সামনে এসেছে আওয়ামী লীগের স্থানীয় বিরোধ। যদিও মনোনয়ন নিয়ে পরস্পর বিরোধী অবস্থানে থাকলেও আপাতত দলীয় সিদ্ধান্তের বাইরে যাবার কথা ভাবছেন না দলটির সমর্থক কোনো প্রার্থী। এ অবস্থায় বিএনপি নেতারা মনে করছেন আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিবাদ বিএনপির জন্য সহায়ক হবে। রিপোর্ট রাশেদ লিমনের। স্থানীয় রাজনীতি বরাবরই আলোচনায় রাখে নারায়ণগঞ্জকে, আর কোনো নির্বাচন এলে তো কথাই নেই। ব্যতিক্রম নয় এবারের সিটি নির্বাচনও। বর্তমান মেয়র আসছে এ নির্বাচনে মাঠে থাকার আভাস দিলেও দলের বর্ধিত সভা শেষে তাকে ছাড়াই 3টি নাম প্রস্তাব করে জেলা আওয়ামী লীগ। এই তালিকায় মেয়রের নাম না থাকলেও কেন্দ্রের সিদ্ধান্তে নৌকা প্রতীক পেতে আশাবাদী তিনি। তবে দলীয় মনোনয়ন না পেলেও নৌকার সঙ্গে থাকবেন মেয়র। গতবারের সিচুয়েশন দলীয় সমর্থন প্রাপ্ত, এবার কিন্তু দল নমিনেশন দিবে। সুতরাং আমি যদি দলের নিয়মকানুন মানি, আমি তো দলের বাইরের কেউ না, বা দলের বাইরে যেতে পারবো না। আনোয়ার সাহেবকে যদি দল চয়েস করে, তাহলে আমাকে তাকেই সমর্থন দিতে হবে। এদিকে বর্তমান মেয়র দলের জন্য তেমন কিছু দিতে পারেনি বলে অভিযোগ করলেন মহানগর সভাপতি। সে দলের জন্য কোনো শ্রম দেয় নাই। তাকে বারবার বলেছি, অনেক চেষ্টা, অনেক বিরাট বড় একটা শক্তির বিরুদ্ধে তোমাকে লড়াই করে আজকে আওয়ামী লীগ বানিয়ে তোমাকে আমি তোমার জন্য পরিশ্রম করেছি। তুমি আমার পার্টি অফিসে আসো, শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেয়, আমি সেই নির্বাচনটা করার জন্য মন মানসিকভাবে প্রস্তুত। তবে মাঠে নৌকা প্রতীক নিয়ে একজন থাকলেও ক্ষমতাসীনদের দৃশ্যমান বিভক্তি ব্যালট বাক্সে প্রভাব ফেলবে বলে মনে করে বিএনপি। দলীয় প্রার্থী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও বিরোধী শিবিরের এই অন্তর্কোন্দল বিএনপির জন্য সহায়ক হবে বলে মনে করেন জেলা বিএনপি সভাপতি। আমি আওয়ামী লীগের কোনো ফ্যাক্টর মনে করি না, কোনো সময় কোনো বিষয় ফ্যাক্টর মনে করি না। যোগ্যতা, গণভিত্তি, এটা নারায়ণগঞ্জের লোক বলতে পারবে যে কার কতটুকু গণভিত্তি আছে। তবে সবকিছু ছাপিয়ে প্রতিযোগিতার এক নির্বাচনের অপেক্ষায় এই নগরবাসী। রাশেদ লিমন, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। এদিকে গতরাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ার কথা জানায় বিএনপি। স্থায়ী কমিটির বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় দলটি। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে গতরাত 9টায় শুরু হয় এই বৈঠক। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতে স্থায়ী কমিটির প্রয়াত সদস্য আসম হান্নান শাহর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এছাড়া নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে আলোচনা হয়। পরে সাংবাদিকদের ব্রিফ করেন মির্জা ফখরুল। তিনি জানান, গণতন্ত্রের স্বার্থে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে অংশ নেবে বিএনপি, তবে জেলা পরিষদ নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি। উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত নির্বাচনে এই কথাই প্রমাণিত হয়েছে যে এই সরকার নির্বাচনের নামে শুধুমাত্র তার ক্ষমতায় টিকে থাকার জন্যই এই নির্বাচনগুলোকে একটা প্রহসনে পরিণত করে তারা জোর করে নির্বাচনের ফলাফল নিয়ে গেছে। এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে যাওয়া এটা প্রশ্নের মধ্যেই থেকে যাবে। তারপরেও জাতীয় স্থায়ী কমিটির সভা সিদ্ধান্ত নিয়েছে যে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করা হবে, এই জন্যে যে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। জেলা পরিষদ নির্বাচন নিয়ে অনেক বিতর্ক রয়েছে, এই নির্বাচন কোনো ফলপ্রসূ হবে না, এই জন্য জেলা পরিষদ নির্বাচন আমরা বর্জন করছি। এই মুহূর্তে নারায়ণগঞ্জের নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করছেন আগ্রহী প্রার্থীরা। সেখানে আছেন রিপোর্টার তাফসির বাবু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তাফসির,
হ্যাঁ কবির, আসলে আমরা সকাল থেকেই আজকে নারায়ণগঞ্জে রয়েছি। তো যেটি হয়েছে যে গতকাল তো এখানে মনোনয়নপত্র বিক্রি চলেছে নির্বাচন কমিশন কার্যালয়ে, এবং আজকে কিন্তু মাত্র একজন, এখনো পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি 17 নম্বর ওয়ার্ডে একজন সম্ভাব্য কমিশনার প্রার্থী তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর গতকাল কিন্তু 113 জনের মতো মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে মেয়র পদে মাত্র একজন মনোনয়নপত্র নিয়েছেন, আর বাকি সবাই আসলে কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়ন নিয়েছেন। তবে হেভিওয়েট প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখনো পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেনি। সেটি আইভি বলেন কিংবা যারা আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাচ্ছে কিংবা বিএনপি থেকে যারা পাচ্ছে, তাদের কেউই আসলে এখনো পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেনি। আর আমরা এলাকাগুলোতে এসে যেটি দেখেছি যে এখানে কিন্তু আসলে মেয়রের বাইরে স্থানীয় যেসব ইস্যু রয়েছে সেই ইস্যুগুলো নিয়ে কিন্তু ওয়ার্ড কমিশনার যারা নির্বাচন করছেন তাদের একটা আলাদা প্রচারণা তো এখনো শুরু হয়নি। তাদের নিজস্ব কিছু কৌশল যারা নির্বাচনে প্রার্থী হতে চান। তো আমরা আসলে এই 18 নম্বর ওয়ার্ডে এসেছিলাম এবং এসে দেখেছি যে এখানে একজন সম্ভাব্য ওয়ার্ড কমিশনার প্রার্থী রয়েছেন। তিনি গতকাল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং আজকে আমরা দেখেছি যে তার বাসার সামনে এলাকার কিছু গণ্যমান্য লোকজন এসেছেন, তার সাথে কথাবার্তা বলছেন, কিছু সলা পরামর্শ করছেন। তো আমরা একটু তার কাছে শুনতে চাই আসলে যে আপনি তো এখানে নির্বাচন করার জন্য মনস্থির করেছেন এবং একটি মনোনয়নপত্র গতকাল কিনেছেনও। তো আসলে আপনার কি প্রতিশ্রুতি দিচ্ছেন আসলে? ধন্যবাদ। আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে কথা বলছি 5 বছর আগে এখানে ডোবানালা ছিল। আজকে এখানে 50 ফিট চওড়া রাস্তা, যে রাস্তাটি নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জকে সংযুক্ত করেছে। তো আমি রাস্তাঘাট, ড্রেন কালভার্ট অনেক করেছি, ইনশাল্লাহ যথেষ্ট করা হয়েছে, তেমন কোনো কাজ বাকি নেই বলা যেতে পারে। যদি আগামী দিনে আল্লাহ আমাকে নির্বাচিত করেন, জনগণ আমাকে ভোট দিয়ে রায় দেন, তাহলে আমি শিক্ষা স্বাস্থ্যের খাতের উপর জোর দিব, পাশাপাশি মাদক এবং জঙ্গিবাদ মুক্ত সমাজ গড়ে তোলার চেষ্টা করব। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো আমরা আসলে তার কাছে শুনছিলাম, তিনিও আসলে এটি বলছিলেন যে মাদক কিংবা সামাজিক যেসব সমস্যা সেই সমস্যাগুলোর কথাই তিনি আমাদেরকে বলছিলেন। তো আসলে নির্বাচনী প্রচারণা কিংবা নির্বাচনী যে কার্যক্রম সেগুলো আসলে এই পর্যন্তই। কবির। তাফসির বাবু জানাচ্ছিলেন নারায়ণগঞ্জ থেকে সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়ন সংগ্রহ এবং প্রাসঙ্গিক বিষয় তিনি আমাদের জানাচ্ছিলেন। 2 সপ্তাহের মধ্যে নতুন করে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরুর ঘোষণা এলেও বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছেন ব্যক্তিখাতের ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা। বারবার ব্যর্থ হওয়া এবার শ্রমিকদের সার্বিক সুযোগ সুবিধার ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। এদিকে 35,000 টাকায় কর্মী পাঠানোর সিদ্ধান্ত হলেও G2G+ পদ্ধতিতে তা নিশ্চিত করা কঠিন হবে বলেও অভিমত তাদের। চাহিদাপত্র পেলে যাচাই বাছাইয়ের মাধ্যমে যে কোনো সময় সরকার কর্মী পাঠাতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। রিপোর্ট প্রসূন আশিসের। দীর্ঘদিন বন্ধ থাকার পর 2012 সালে প্রায় 10 লাখ কর্মী পাঠানোর লক্ষ্যে দুদেশের মধ্যে চুক্তিসই হলেও তখন মালয়েশিয়া যাওয়ার সুযোগ পান মাত্র 10,000 কর্মী। এরপর নতুন করে 15 লাখ কর্মী নেওয়ার লক্ষ্যে গত 18 ফেব্রুয়ারি পুনরায় সমঝোতা স্মারক সই হয়, কিন্তু একদিন যেতে না যেতেই তা বাতিল করে মালয়েশিয়া সরকার। অবশেষে মঙ্গলবার ঢাকায় প্রবাসী কল্যাণমন্ত্রীর সাথে বৈঠকে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেদেশের 3টি খাতে শ্রমিক নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। তবে কত শ্রমিক নেওয়া হবে তা স্পষ্ট না করায় এবারও জটিলতার আশঙ্কা ব্যক্তিখাতের ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের। যতদিন পর্যন্ত এটা বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত আসলে মালয়েশিয়াকে আমরা বিশ্বাস করা কঠিন অবস্থা, কারণ ওরা একবার নিয়ে আবার বন্ধ করে আবার নিয়ে। ডিলিংসটা কিভাবে হচ্ছে, ওয়ার্কার কত টাকা বেতন পাবে, অ্যাকচুয়ালি লেবিটা এমপ্লয়ারদের দেওয়ার কথা, সেখানে ওয়ার্কার রাইটটা কোথায়, ওভারটাইমের রাইটটা কোথায়, তার হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা। কর্মী নেওয়ার সংখ্যা ঠিক না হলেও শ্রমিকদের বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধা, যাতায়াত খরচ ও কর্মী নেওয়ার প্রক্রিয়া আলোচনায় গুরুত্ব পেয়েছে বলে জানান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। আমাদের যে শ্রমিকরা ওখানে যাবে কাজ করতে তারাও একই রকম বেতন পাবে ওদের ওয়ার্কারদের মতো করেই, এবং ইন্স্যুরেন্সের কাভারেজের মধ্যেও তারা থাকবে। 35,000 টাকা যদি বেশি কেউ গ্রহণ করে তাদের রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করে দেবো, তাদের ব্যবসা বন্ধ করে দেবো আমরা। এদিকে সরকার নির্ধারিত 35,000 টাকায় কর্মী পাঠানো সম্ভব নয় বলে মনে করেন এ খাতের ব্যবসায়ীরা। আর পুরো প্রক্রিয়া কার্যকর করতে কঠোর তদারকির পরামর্শ বিশেষজ্ঞদের। সরকার যে টাকা পাঠায় আরো 10,000 টাকা যোগ হতে পারে সার্ভিস চার্জ হিসাবে, 15,000 টাকা হতে পারে, 20,000 টাকা হতে পারে, 40-45,000 টাকায় সম্ভব না। যদি আপনি ম্যানেজ না করতে পারেন তাহলে হবে কি, কোনো মতেই কিন্তু আপনার এই ওয়ার্কারকে আপনি কিন্তু 2 লাখের নিচে আপনি পাঠাতে পারবেন না। চাহিদাপত্রের উপরেই কর্মী নেওয়ার সংখ্যা নির্ভর করবে জানিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, শর্ত অনুসারে 3টি ধাপে কর্মী বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে। চেয়ারম্যান বা কমিশনার থাকলে তার সার্টিফিকেট লাগবে, তার পুলিশ ভেরিফিকেশন, তারপর আমাদের কাছে আসবে। তো আমাদের কাছে আমরা একটা ভেরিফিকেশন করবো, এই যে 3টা তাদের ডিমান্ডের উপর আমাদের সংখ্যা নির্ভর করে। তবে আমরা রেডি আছি, যার সংখ্যা চায় তা আমরা দিতে পারবো।
মালয়েশিয়ার পর কাতার ও রাশিয়া সহ শিগগিরই আরও কয়েকটি দেশে জনশক্তি রপ্তানির সুযোগ মিলবে বলে জানান প্রবাসী কল্যাণমন্ত্রী। পরিকল্পনা আছে যে কিছু প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। সাভারের আশুলিয়া একটি পোশাক কারখানায় আগুন, 9টি ইউনিটের 5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। ব্লু ইকোনমি বা সমুদ্র সম্পদের একটি বড় অংশ জুড়ে রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ। বাংলাদেশের সমুদ্র সীমায় কি পরিমাণ ও কত প্রজাতির সামুদ্রিক মাছ রয়েছে তা অনুসন্ধানে জরিপ শুরু করছে সরকার। আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম থেকে জরিপ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। জরিপের মধ্য দিয়ে দেশের মৎস্য খাত সমৃদ্ধ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে টেকসই জরিপের জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। বিশ্বে আগামী দিনে অর্থনৈতিক সম্পদের অপার সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে দিন দিন বেশ আলোচিত হয়ে উঠছে ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতি। উন্নত দেশগুলো ইতিমধ্যে তাদের সমুদ্র সীমায় সম্পদ অনুসন্ধান ও আহরণ শুরু করেছে। দেরিতে হলেও বাংলাদেশ সরকারও গ্রহণ করেছে বিভিন্ন পদক্ষেপ। এরই অংশ হিসেবে বাংলাদেশের সমুদ্র এলাকায় মৎস্য সম্পদের পরিমাণ ও অবস্থান জানতে নিয়ে আসা হয়েছে আরভিমিন সন্ধানী নামের একটি জরিপ জাহাজ। 4 জন বিশেষজ্ঞের নেতৃত্বে প্রথম দফায় আগামী বছরের এপ্রিল পর্যন্ত 10 থেকে 12 দিনের 6টি ক্রুজিং চালানো হবে। মৎস্য অধিদপ্তর জানিয়েছে এসব অঞ্চলে প্রথমেই জরিপ করা হবে চিংড়ির ওপর। এই জরিপের মাধ্যমে সঠিক তথ্য নিয়ে সমুদ্রের মৎস্য আহরণ এটার আমরা পদক্ষেপ নিচ্ছি এবং এই ব্যাপারে আমরা আগামী বছর থেকেই কার্যকর ভূমিকা নিয়ে এগিয়ে যেতে পারবো। 3টা স্টেজে আমরা ভাগ করেছি আমাদের ক্রুজিং প্ল্যানটাকে। প্রথমে আমরা চিংড়ি অ্যাসেস করব, দ্বিতীয় পর্যায়ে আমরা করব হচ্ছে পেলাজিক বা ভাসমান যে মাছ, আর তৃতীয় পর্যায়ে আমরা হচ্ছে ডেমার্সাল, যেটা মানে আপনার উঁচু স্তরে থাকে না, একটু গভীরে থাকে। সরকারের এই পদক্ষেপ নেয় বাংলাদেশের মৎস্য খাত অনেকটাই এগিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে টেকসই জরিপের জন্য বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠনের পরামর্শ তাদের। সবচেয়ে বেটার সুবিধা হবে যে আমাদের বর্তমানে আমাদের মৎস্য সম্পদের যে মজুদটা আছে সেটা কি পরিমাণ আছে এটা নির্ধারণ করা যাবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই সমুদ্র নিয়ে বেশি গবেষণা করেন। তো আমার মনে হয় যে এই দুটো বিশ্ববিদ্যালয় থেকে যদি আপনার বেশি সংখ্যক রিসার্চার, গবেষক এবং শিক্ষক নিয়ে একটা কমিটি গঠন করা হয়, তাহলে পরে আমরা যে জরিপটা করব সেই জরিপটা সম্ভবত একটা ভালো কিছু আমরা বের করে নিয়ে আসতে পারবো। ভারত ও মিয়ানমারের সঙ্গে বিরোধ নিষ্পত্তির পর 1,18,813 বর্গ কিলোমিটার টেরিটোরিয়াল সমুদ্র অঞ্চল অর্জনের মধ্যে 200 নটিক্যাল মাইল অর্থনৈতিক এবং চট্টগ্রাম উপকূল থেকে 354 নটিক্যাল মাইল পর্যন্ত মহীশোপানের তলদেশে অবস্থিত সব ধরনের প্রাণীজ ও অপ্রাণীজ সম্পদের ওপরও অধিকার নিশ্চিত করেছে বাংলাদেশ। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ফেনীতে গুলিবিদ্ধ হয়ে 2 জন নিহত হয়েছে। র্যাবের দাবি বন্দুকযুদ্ধে নিহত 2 জন ডাকাত দলের সদস্য। ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই ঘটনা ঘটে। র্যাব জানায় মহাসড়কের রামপুর এলাকায় একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাত দলের সদস্যরা। আত্মরক্ষার্থে র্যাব পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ডাকাত দল পিছু হটলে ঘটনাস্থল থেকে 2 জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে 3টি বিদেশি পিস্তল, 2টি 1 শুটার গান সহ ডাকাতের সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। সকাল 6টা 10 মিনিটে র্যাব কর্তৃক 2 জন গুলিবিদ্ধ ব্যক্তিকে মৃত অবস্থায় সদর হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা এখন প্রসিডিউর শেষে এগুলি পোস্টমর্টেম করব। পোস্টমর্টেম করলে মৃত্যুর কারণ বলতে পারবো। যশোরে গুলিবিদ্ধ হয়ে হত্যা মামলার আসামি হাফিজুর রহমান নিহত হয়েছে। পুলিশের দাবি বন্দুকযুদ্ধ। পুলিশ জানায় গতরাত 2টোর দিকে শহরের খোলাডাঙ্গা সার গোডাউন এলাকায় 2 দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলি চলছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে হাফিজুর রহমানের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে তার লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও 2 রাউন্ড গুলি। এদিকে নিহত হাফিজুর রহমানের বিরুদ্ধে অন্তত 12টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ক্ষমতাসীন দলের মদদেই গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে উপজেলার মাদারপুর সাঁওতালপল্লী পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় তার সাথে বিএনপির কেন্দ্রীয় নেতা আসাদুল হাবিব দুলু, আনিসুজ্জামান খান বাবু, অমলেন্দু দাস অপু সহ জেলা ও উপজেলার নেতারা উপস্থিত ছিলেন। সাঁওতালদের উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন বিএনপি নেতারা। সরজমিনে এখানে এসে আমরা যা দেখেছি, যা শুনেছি, প্রত্যক্ষদর্শীর কাছ থেকে আমাদের সহকর্মীদেরকে নিয়ে তারা স্বীকার করেছে এই ঘটনাটা সম্পূর্ণ ঘটিয়েছে বর্তমান প্রশাসন এবং আওয়ামী লীগের ছত্রছায়াটা সংঘটিত হয়েছে। সরকার মানুষকে নিরাপত্তা দিতে পারে না, এখন একটা পুলিশ তারা ভয়ে এখনো আতঙ্কিত আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন ক্ষমতা আসবে, অক্ষরে অক্ষরে এসব আইনের আওতায় নেয় বিচার করা হবে। সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় মধ্যরাতে আগুন লাগে, তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস জানায়, গতরাত 1:30টার দিকে নরসিংহপুর এলাকায় 5তলা ভবনের নিচতলায় মেডলার অ্যাপারেলস পোশাক কারখানার স্টোর রুমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে 5 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে, তবে এরই মধ্যে পুড়ে যায় স্টোর রুমের সব মালামাল। তবে রাতের বেলায় আগুন কারখানা বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে কারখানা কর্তৃপক্ষের দাবি, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্টোর রুমটিতে পোশাক তৈরির উদ্দেশ্যে প্রায় 3 কোটি টাকার কাপড় রাখা ছিল। আগুন লাগছে স্টোর থেকে। বড় আকারে শিপমেন্ট থাকার কারণে অনেক সিকিউরিটি যারা থাকে বা যারা আপনার স্টোরের 2-1 লোক যারা লেবাররা এরাই ছিল, তাছাড়া অন্য বাইরের বা অন্য কোনো ওয়ার্কার ছিল না। সময় সংবাদে আরও থাকছে। বিপিএল এ চট্টগ্রাম পর্বে আজ দুপুরে রাজশাহী কিংসের মুখোমুখি হবে স্বাগতিক চিটাগাং ভাইকিংস। সন্ধ্যায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রাজধানীর কাঁচাবাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও কমছে না দাম। উল্টো সপ্তাহখানেক আগের তুলনায় বেড়েছে কয়েকটি সবজির বাজার দর। বিক্রেতাদের দাবি, এখনো মৌসুম শুরু হয়নি বলেই বাড়তি দামে বিক্রি হচ্ছে শীতকালীন সবজি। এদিকে বাজারে ইলিশের সরবরাহ কমলেও অন্যান্য মাছের আমদানি বেড়েছে, তবে সে তুলনায় দাম কমেনি বলেই মনে করছেন ক্রেতারা। দেশের সবজির সবচেয়ে বড় মৌসুম শীত। ষড়ঋতুর চক্রে বছরের এ সময়টাতে ভোক্তাদের নজর থাকে সতেজ সবজি ক্রয়ের দিকে। সে কারণে বিক্রেতারাও দোকান সাজান নানা ধরনের শীতকালীন সবজি দিয়ে। তবে আবহাওয়ায় শীতের আমেজ লাগলেও উত্তাপ কমছে না সবজি বাজারে। পণ্যের সরবরাহ বাড়লে কমবে দাম, অর্থনীতির এমন সূত্রই অর্থহীন কাঁচা বাজারে। ডালা ভর্তি শীতকালীন টমেটো, মূলা, শিম, ফুলকপি আর বাঁধাকপিতে ক্রেতাদের চোখ জোড়ালেও অনেকে মনে করছেন সাধ্যের বাইরে বাজার দর। তরকারি প্রত্যেকটা আইটেম কমপক্ষে 60 টাকা, 60 টাকার নিচে কোনো আইটেম নেই। তো সবজির দাম বেড়ে গেছে, এটা সরকারের আসলে মনিটর করা উচিত। 1 কেজি বরবটির দাম 100 টাকা, 1 কেজি সিসিঙ্গের দাম 70 টাকা, 1 কেজি ঝিঙ্গের দাম 70 টাকা। তখন ওগুলো মিলাই কিনে না দেখা যায় অনেক বিল হয়ে যায়। একই অবস্থা মাছ বাজারেও। রুই, কই, তেলাপিয়া, চিংড়ি সহ অন্যান্য মাছের আমদানি রয়েছে ঠিকই, তবে দাম কমেনি কোনোটিরই। যদিও বিক্রেতাদের দাবি, সরবরাহে ঘাটতি থাকায় কমছে না দাম। মাছ অল্প অল্প ধরা পড়ে, অল্প অল্প আসে ঢাকা শহরে, এই জন্য হলো মাছের দামটা একটু হালকা একটু বেশি। মাছের দামটা কমে যাবো, আবার পুরা মনে করেন সিজনটা আসবে, শীতের সিজনে শোল, কই মাছ, শিং মাছ এটি আসলে আবার একটু দাম কমবে। সব মাছই পাওয়া যায়, কিন্তু দাম অনেকটা বেশি আগের চেয়ে। গত সপ্তাহে যা দেখলাম বা এর আগে যা দেখলাম, এখন সরবরাহ আছে ঠিকই, কিন্তু দামটা অনেক বেশি মনে হচ্ছে। অবশ্য কেজিতে 10 টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 150 টাকা আর খাসি বিক্রি হচ্ছে 650 টাকায়। অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। প্রতিষ্ঠার 27 বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি রংপুর বিভাগের একমাত্র চিড়িয়াখানাটিতে। নতুন কোনো পশু পাখি না আনায় সেই পুরনো পশু পাখির কারণে এই বিনোদন কেন্দ্রটি ক্রমেই দর্শনার্থী হারাচ্ছে। কর্তৃপক্ষ বলছেন, নতুন পশু পাখি আনা সহ সমস্যার সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শাকিল মাহমুদের ক্যামেরায় রিপোর্ট মানিক সরকারের।
1989 সালে এই অঞ্চলের মানুষের বিনোদনের জন্য গড়ে তোলা হয় রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানাটি। প্রতিষ্ঠার 27 বছর পরও ন্যূনতম উন্নয়নের ছোঁয়া লাগেনি এই বিনোদন কেন্দ্রটিতে। আসেনি নতুন কোনো পশু পাখি। প্রতিষ্ঠাকালের সেই পুরনো পশু পাখি দেখতে দেখতে হাঁপিয়ে উঠেছেন দর্শনার্থীরা। নিট অ্যান্ড ক্লিন হওয়া উচিত, স্বাস্থ্যকর হওয়া উচিত, তা নাহলে তো ওই পশু হোক পাখি হোক এগুলো তো মারা যাবে। 6 বছর পর আসায় একই জিনিস দেখতেছি, বরঞ্চ ওখান থেকে কিছু কিছু জিনিস মারা গেছে, ওখানে নতুন করে সাজানো হয় নাই। আমরা চাই এখানে নতুন কিছু আসুক, এটাকে আরো সুন্দর এবং স্বাবলম্বী হোক। ইজারাদার বলছেন, নতুন করে পশু পাখির আগমন না ঘটায় দর্শনার্থীর সংখ্যা আগের তুলনায় কমে গেছে অনেকটা। এতে ক্ষতির মুখে পড়ছেন তারা। আর কর্তৃপক্ষ বলছে নতুন অতিথি আনতে চেষ্টা চালাচ্ছেন তারা। আগে মোটামুটি 2-3 হাজার লোক হইতো পার দিন, এখন তেমন 700-800-900 এরকম হয়। চিড়িয়াখানা ডেভেলপ হোক, নতুন কিছু প্রাণী দিক। জিরাফ অথবা জেব্রা আমাদের রাখার মতো জায়গা আছে, দেওয়া হয় তাহলে আর দর্শনার্থীর সংখ্যা আরও বেশি পাবে, বিনোদন তারা পাবে এবং সেদিক দিয়ে সরকারের রাজস্ব বাড়বে। তারপরও বিনোদন প্রিয় মানুষ তাদের সন্তানদের নিয়ে খানিকটা বিনোদনের আশায় আসছেন। দেখলাম হরিণ, বাঘ, সিংহ, আর অনেক কিছু দেখা বাকি আছে, কিন্তু ঘুরতেছি। বিভিন্ন পশু আছে, পাখি আছে, তাদের সঙ্গে পরিচয় করে দিয়ে এটাও এক প্রকার আমাদের বাচ্চাদের আর কি শিখন। ঢাকা চিড়িয়াখানার পর রংপুরে দ্বিতীয় এই সরকারি চিড়িয়াখানাটি প্রায় 22 একর জমির উপর প্রতিষ্ঠিত হয়। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। প্রবাসীদের আয়ে বদলে গেছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তিতাস নদীর পাড়ের দড়িকান্দি গ্রামের চিত্র। প্রতি মাসে এই গ্রামে অন্তত 50 কোটি টাকা রেমিটেন্স আসায় আধুনিকতার ছোঁয়া লেগেছে গ্রামের জীবন জীবিকায়। এই কর্মকাণ্ডকে সামনের দিকে এগিয়ে নিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের মাধ্যমে নানামুখী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য ও জুয়েলুর রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দড়িকান্দি গ্রামের বেশিরভাগ মানুষের একসময় প্রধান পেশা ছিল কৃষিকাজ, কিন্তু ভাগ্যের চাকা ঘোরাতে বিদেশে পাড়ি জমানোর স্বপ্ন দেখেন এলাকার অনেক তরুণ। 1962 সালে সাবেক সংসদ সদস্য মোজাম্মেল হক ওদুদ মিয়ার সহযোগিতায় প্রথম সাগরপথে জাহাজে করে বিদেশে পাড়ি জমায় এখানকার 18 জন তরুণ। পরে তাদের হাত ধরেই একে একে বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমাতে শুরু করে এলাকার অনেক যুবক, যাদের পাঠানো টাকাতেই আজ আধুনিকতার ছোঁয়া লেগেছে গ্রামটিতে। জরাজীর্ণ বাড়িঘরের স্থলে তৈরি হয়েছে শহরের আদলে বহুতল ভবন। প্রবাসী রেমিটেন্সের কারণে আমাদের গ্রামের অর্থনীতি মোটামুটি এখন সচ্ছল। যত বড় বড় বিল্ডিং দেখতেছে সবই প্রবাসীদের আয়ের। আমরা চাই এই দড়িকান্দি গ্রামকে সরকার মডেল প্রবাসী গ্রাম হিসেবে ঘোষণা করুক। বিদেশে অবস্থানরত গ্রামের ছেলেদের পাঠানো বৈদেশিক মুদ্রায় এলাকার সামগ্রিক উন্নয়নের কথা তুলে ধরলেন স্থানীয় জনপ্রতিনিধি। প্রতি মাসে প্রায় 40 থেকে 50 কোটি টাকার মতো আয় এই রেভিডেন্স থেকে, এবং এই রেভিডেন্স থেকে আমাদের এই এলাকার যত যেই সব সংসার ফ্যামিলিগুলো আছে তারা সুন্দরভাবে জীবনযাপন করছে। এলাকার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় প্রবাসীদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখানে প্রবাসীদের কল্যাণে যে করণীয়গুলো আছে সেই বিষয়ে আমরা কর্মপরিকল্পনা তৈরি করছি। আমরা আশা করি যে এই কর্মপরিকল্পনার মাধ্যমে অত্র অঞ্চলের প্রবাসী যারা আছে তাদের জন্য আমরা কল্যাণমূলক কোনো কাজ করতে পারব। দড়িকান্দি গ্রামে 15,000 মানুষের বসবাস, এদের মধ্যে 3,200 জন প্রবাসী। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। দেশের বাইরের খবর। মোজাম্বিকের পশ্চিমাঞ্চলীয় টেটে প্রদেশে জ্বালানি তেলের ট্রাক বিস্ফোরণে অন্তত 73 জন নিহত, শতাধিক আহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে উপকূলীয় এলাকার একটি ছোট গ্রামে এই বিস্ফোরণ ঘটে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। বন্দর থেকে পেট্রোল নিয়ে যাওয়ার সময় ট্রাকটি উল্টে যায় এবং স্থানীয় জনগণ হুড়োহুড়ি করে পেট্রোল নিতে গেলে এই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে অনেক শিশু। ঘটনার তদন্তে কাজ করছে সরকার। ট্রাম্প রাশিয়ার সঙ্গে গঠনমূলক ও সহযোগিতার সম্পর্ক গড়ে তুলবেন বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার বার্লিনে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ওবামা বলেন, প্রয়োজনে রাশিয়ার পাশে দাঁড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করলে এর বিরুদ্ধেও দাঁড়াতে হবে। বিভিন্ন দেশে রাশিয়ার সাইবার আক্রমণের সুস্পষ্ট প্রমাণ রয়েছে উল্লেখ করে এ ব্যাপারে ট্রাম্পকে সতর্ক হওয়ার আহ্বান জানান ওবামা। পাশাপাশি রাশিয়ার সঙ্গে সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করে দেশটির সঙ্গে সম্পর্কের আরও কৌশলী হওয়ার পরামর্শ দেন তিনি। যৌথ সংবাদ সম্মেলনে ওবামা ও মার্কেল
দুদেশের পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মার্কিন সম্পর্ক জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। যুক্তরাষ্ট্র নেটোর গুরুদায়িত্ব পালন করছে উল্লেখ করে সামরিক জোটের প্রতি ট্রাম্পের নেতিবাচক মন্তব্যের সমালোচনা করেন জার্মান চ্যান্সেলর। then democracy will break down. Other organizations that বিপিএল ক্রিকেটের খবর। বিপিএল এর চট্টগ্রাম পর্বের তৃতীয় ম্যাচে আজ মুখোমুখি হবে জয়ের জন্য মরিয়া দুই দল চিটাগাং ভাইকিংস ও রাজশাহী কিংস। ম্যাচটি শুরু হবে দুপুর 1:30টায়। দুর্ভাগ্যজনক কাটছেই না কাগজে কলমে শক্তিশালী দল চিটাগাং ভাইকিংসের। ঢাকার পর হোম ভেন্যু চট্টগ্রামেও সেই বৃত্ত থেকে বের হতে পারছে না তামিমের দল। দলের ব্যাটসম্যানরা ধারাবাহিকভাবে পারফরমেন্স করলেও বোলাররা বারবারই ব্যর্থ হচ্ছে। ফলে 5 ম্যাচ শেষে তাদের সংগ্রহ করা 2 পয়েন্ট নিয়ে চিটাগাং আছে টেবিলের 6 নম্বরে। এদিকে শুরুতে কিছুটা ব্যাকফুটে থাকা রাজশাহী কিংস ঢাকার বিপক্ষে ম্যাচে জয় নিয়ে জানান দিয়েছিল মাঝারি মানের দল গড়েও বড় দলের বিপক্ষে লড়াই করে জেতা সম্ভব। তবে বরিশালের বিপক্ষে সাব্বিরের ঝোড়ো সেঞ্চুরি সত্ত্বেও হারতে হয় রাজশাহীকে। তাই স্যামির দলের লক্ষ্য চট্টগ্রাম পর্ব জয় দিয়ে শুরু করা। এজন্য এরই মধ্যে নিউজিল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছে অলরাউন্ডার জেমস ফ্রাঙ্কলিনকে। ঢাকা পর্বের ব্যর্থতার পর চট্টগ্রামে ঘুরে দাঁড়াতে মরিয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সে লক্ষ্যে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে তারা। ব্যাটিংয়ের দুর্দশা কাটিয়ে উঠতে সেরা কম্বিনেশনই খুঁজছে মাশরাফির দল। রাইডার্স চায় নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখতে। ম্যাচটি শুরু হবে আজ সন্ধ্যা 6:15টায়। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের টিম ম্যানেজমেন্টের সঙ্গে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার মতবিরোধের গুঞ্জন ওঠায় বর্তমান চ্যাম্পিয়নদের জন্য হতাশার 16 কলাই পূর্ণ হয়েছে। নিজেদের ফিরে পেতে আক্ষরিক অর্থেই ব্যাকুল হয়ে আছে ভিক্টোরিয়ান্স। চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। সবশেষ ম্যাচে বরিশাল বুলসের বিপক্ষে দারুণ এক জয়ের তরতাজা স্মৃতি নিয়ে মাঠে নামবে রংপুর। খুব শিগগিরই শেন ওয়াটসন, ডেভিড মিলারের মতো বিশ্ব তারকাদেরও যোগ দেওয়ার কথা রংপুর রাইডার্সের স্কোয়াডে। সঙ্গে আফ্রিদি, শাহজাদরা দারুণ ফর্মে থাকায় আপাতত চিন্তামুক্তি আছে রাইডার্স সমর্থকরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনকে ঘিরে আবারও স্থানীয় আওয়ামী লীগের বিরোধ। এই দ্বন্দ্বের সুবিধা কাজে লাগাতে চায় বিএনপি। 2 সপ্তাহের মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ঘোষণা এলেও বাস্তবায়ন নিয়ে সংশয় বিশেষজ্ঞদের। চাহিদাপত্র পেলেই পাঠাতে প্রস্তুত সরকার, জানালেন মন্ত্রী। সাঁওতালদের উপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থার বিষয়ে জানাতে প্রশাসনের প্রতি হাইকোর্টের নির্দেশ। ধান কাটতে বাধা নেই, আদিবাসীদের সন্তোষ। কাল থেকে শুরু হচ্ছে সামুদ্রিক মাছ জরিপ। ভিডিও কনফারেন্সে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং রাজধানীর কাঁচাবাজারে শীতকালীন সবজি ও দেশি মাছের সরবরাহ বাড়লেও কমছে না দাম। মৌসুম পুরোপুরি শুরু না হওয়ার অজুহাত বিক্রেতাদের, এ দাবি অযৌক্তিক বলছেন ক্রেতারা। এ ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরেই। সঙ্গে থাকুন সময়ের।